হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনশিয়েন্ট টু অ্যাসেন্ট। গত ভিডিওতে আমরা ইজিপশিয়ান গডদের রহস্যভেদ করেছি। আজ আমরা নিয়ে এসেছি এমন এক ইতিহাস যা হাজার বছর ধরে মানুষের মন কেড়ে নিয়েছে, যেখানে রাজা মানে শুধু শাসক নয়, ছিলেন দেবতা স্বরূপ। হ্যাঁ বন্ধুরা, বলছি মিশরের ফারাওদের কথা। ফারাও শব্দটি শুনলেই কেমন যেন এক রহস্যে ঘেরা সময়ের কথা মনে পড়ে। বিশাল পিরামিড, সোনালী মুখোশ এবং অলৌকিক কাহিনী। আজ আমরা জানবো ফারাওদের ইতিহাস এবং তাদের ক্ষমতার রহস্য, আর বিশেষ করে চারজন বিখ্যাত ফারাও খুফু, তুতেনখামেন, রামসেস দ্বিতীয় এবং ক্লিওপেট্রা সম্পর্কে জানবো। চলুন শুরু করি আজকের ঐতিহাসিক যাত্রা। মূলত ফারাও শব্দটির উৎপত্তি পের-আ থেকে, যার অর্থ বড় ঘর বা রাজপ্রাসাদ। সময়ের সাথে এটি শুধুমাত্র রাজাকে বোঝাতো, কিন্তু ফারাও মানে ছিল আরো অনেক কিছু। তারা ছিলেন শাসক, ধর্মীয় নেতা, সেনাপ্রধান এবং জনগণের চোখে জীবন্ত দেবতা। ফারাওদের প্রতীক ছিল বিশেষ ধরনের মুকুট, সোনালী দাড়ি। তাদের দায়িত্ব ছিল মাত রক্ষা করা, অর্থাৎ সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করা। যুদ্ধ পরিচালনা, কৃষি, বাণিজ্য নিয়ন্ত্রণ এবং পিরামিড নির্মাণও ছিল তাদের কাজেরই অংশ। এবার চলুন গভীরভাবে জেনে নেই সেই চারজন কিংবদন্তি ফারাও, যাদের সম্পর্কে এবং যাদের নাম শুনলেই ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। প্রথমেই আমরা খুফুর জীবনের এক গভীর যাত্রা করব। খুফু, যিনি পিরামিড নির্মাণের জন্য বিশ্ববিখ্যাত, তার জীবন, শাসনকাল ও ঐতিহাসিক গুরুত্ব নিয়েই আজকের ভিডিও। খুফু, যিনি কিউফু নামে পরিচিত, প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের তৃতীয় ফারাও ছিলেন। তার শাসনামল আনুমানিক 2575 থেকে 2465 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিল। খুফু ছিলেন একটি সমৃদ্ধ ও শক্তিশালী সাম্রাজ্যের শাসক। খুফুর পিরামিড, যা গ্রেট পিরামিড অব গিজা নামে পরিচিত, প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে একটি। এটি গিজার সমভূমিতে অবস্থিত এবং আজও তার চমৎকারতা অক্ষুণ্ণ রয়েছে। পিরামিডটির উচ্চতা ছিল 146.6 মিটার, বর্তমানে যা 137 মিটার, কারণ উপরের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। পিরামিডটি মূলত তার সমাধি হিসেবে নির্মিত হলেও এর মধ্যে রয়েছে রাজা খুফুর জীবনের প্রতীকী উপাদান। এটি প্রাচীন মিশরীয় ধর্মবিশ্বাস অনুযায়ী ফারাওর অবিচল অস্তিত্ব এবং তার পুনর্জন্মের প্রতীক। খুফুর শাসনামল প্রায় 23 বছর ধরে চলে। এই সময়ে তিনি মিশরের বিভিন্ন অংশে শাসন শক্তিশালী করেন। বিশেষ করে সে সময়ে নীল নদের তীরে কৃষি উন্নতি, সেচ ব্যবস্থা ও বাণিজ্যিক প্রসার ঘটে। খুফুর ব্যক্তিত্ব সম্পর্কে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না, কারণ সে সময় পিরামিড ও মন্দির নির্মাণই প্রধান ছিল। তবে প্যাপিরাস ও মূর্তিচিত্র থেকে ধারণা করা যায় যে তিনি ছিলেন কঠোর, বিচক্ষণ ও পরিশ্রমী শাসক। খুফুর পিরামিড নির্মাণ নিয়ে বহু রহস্যে ঘেরা আছে। কিভাবে এত বড় পাথরের ব্লকগুলো এমন নিখুঁতভাবে সাজানো হলো? শ্রমিকদের জীবন কেমন ছিল? এসব প্রশ্ন আজও উত্তর চাই। গবেষকরা মনে করেন পিরামিড নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি, তবে ত্রিমাত্রিক পরিকল্পনা ও অসাধারণ স্থাপত্য দক্ষতার সাহায্যে কাজটি সম্পন্ন করা হয়েছিল। এবার আসি খুফুর উত্তরাধিকার নিয়ে। খুফুর মৃত্যুর পর তার পুত্র জেদ্রেফরা ও খাফরা শাসন করেন। খাফরার পিরামিড ও গিজা সমভূমিতে অবস্থিত এবং অনেক ক্ষেত্রে খুফুর পিরামিডের সঙ্গেই তার তুলনা করা হয়। তবে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম স্থাপত্য নিদর্শন হিসেবে খুফুর পিরামিড আজও মানুষের কৌতূহল ও মুগ্ধতা জাগিয়ে তোলে। ফারাও খুফু ছিলেন শুধুমাত্র একজন রাজা নন, তিনি ছিলেন একটি যুগের প্রতীক। তার পিরামিড নির্মাণ কেবল স্থাপত্যই নয়, প্রাচীন মিশরীয় সভ্যতার শক্তি ও সৌন্দর্যের নিদর্শন। আজকের এই দিনে তার পিরামিড আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে প্রাচীন সভ্যতা অসাধারণ পরিকল্পনা ও কঠোর পরিশ্রম এবং নেতৃত্বের মাধ্যমে অনবদ্য সৃষ্টি করতে সক্ষম। এবার আমরা আরেক বিখ্যাত রাজা তুতেনখামেনকে নিয়ে রহস্য উদ্ঘাটন করব। তুতেনখামেন কে ছিলেন? তুতেনখামেনের পূর্ণ নাম ছিল তুতেনখামেন আঙ্ক আমন, যার অর্থ আমন দেবতার জীবিত প্রতিমূর্তি। তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব প্রায় 1341 সালে। প্রাচীন মিশরের 18তম রাজবংশ। তার বাবা ছিলেন ওই সময়ের বিখ্যাত ফারাও আখেনাতেন, যিনি ধর্মীয় বিপ্লব ঘটিয়ে এক দেবতাবাদের প্রচার করেন। তুতেনখামেন ছিলেন এক অত্যন্ত যুবক রাজা, যিনি মাত্র 9 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে মাত্র প্রায় 9 বছর রাজত্ব করেন এবং 18 বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান। তবে এত কম সময়ে রাজত্ব করলেও তার নাম ইতিহাসে অমর হয়ে গেছে। কেন? কারণ তার সমাধির আবিষ্কার।
তুতেনখামেনের রাজত্বকাল ছিল মিশরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে ধর্ম রাজনীতির জটিলতা বিরাজ করত। তার পিতার আমলে মিশর ধর্মীয় বিপ্লবের শিকার হয়। আখেনাতেন নীল নদের দেবতা আমুনকে অবজ্ঞা করে এক নতুন সূর্য দেবতা আতনকে প্রতিষ্ঠা করেন, কিন্তু এই পরিবর্তন পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি। তুতেনখামেন আসেন এই বিশৃঙ্খলার পর এবং তার শাসনামলে ধর্মের পুনরুদ্ধার ঘটানো হয়। তিনি দেবতা আমুনের পূজা পুনরায় চালু করেন, যার ফলে তিনি তুতেনখামেন অর্থাৎ আমুনের জীবিত প্রতিমূর্তি নামে পরিচিত হন। এছাড়াও রাজ্য পরিচালনা অভিজ্ঞ সিনিয়র মন্ত্রী বা উপদেষ্টাদের সাহায্য নিয়ে তিনি শাসনকাজ পরিচালনা করতেন। আগেই বলেছি তুতেনখামেন বিখ্যাত তার সমাধি আবিষ্কার নিয়ে। 1922 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার মিশরের উপত্যকায় ভ্যালি অব দ্য কিংসে তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন। এই আবিষ্কার ছিল বিশ্ববাসীর জন্য এক অপ্রত্যাশিত ঘটনা। তুতেনখামেনের সমাধি ছিল দীর্ঘদিন অক্ষত এবং অপরিবর্তিত অবস্থায়, যা আজও পর্যন্ত অন্য কোনো ফারাওর সমাধির মতো এত সম্পূর্ণরূপে পাওয়া যায়নি। তার সমাধি থেকে হাজার হাজার মূল্যবান গহনা, অস্ত্র এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী পাওয়া যায়, যা প্রাচীন মিশরের সংস্কৃতি ও ঐতিহাসিক জীবনের এক মূল্যবান জানালা খুলে দেয়। বিশেষত তার সোনার মুখোশ বিশ্বজুড়ে এতই বিখ্যাত যা তাকে সম্রাটের মর্যাদা ও রাজত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করে। তবে তুতেনখামেনের মৃত্যু আজও একটি বড় রহস্য। তার মৃত্যুর কারণ নিয়ে বহু গবেষণা হয়েছে, কিন্তু কিছু গবেষক মনে করেন একটি শারীরিক দুর্ঘটনায় মারা গেছে, অন্যরা বলে রোগ বা ভাইরাসের সংক্রমণ হতে পারে, আবার কেউ কেউ বিশ্বাস করেন তার মৃত্যু হয় রাজনীতি ও ষড়যন্ত্রের কারণে। তার কঙ্কাল ও দেহের হাড়ের পর্যালোচনা করে জানা গেছে তার বাম পায়ে বড় ধরনের আঘাত ছিল, যা হয়তো মৃত্যুর কারণ হতে পারে। আজও তুতেনখামেন প্রাচীন মিশরের সংস্কৃতি ইতিহাসের অঙ্গ হিসেবে প্রতীয়মান। তার সমাধির গহনা শিল্পকলার জটিলতা, রাজকীয় জীবনযাত্রার প্রতিফলন এবং ঐতিহাসিক প্রভাব তার বিশ্বের ইতিহাসের অন্যতম এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বানিয়েছে। মিশরের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে ভ্যালি অব দ্য কিংসে তার সমাধি আজও বিশেষ মর্যাদা পায়। চলুন আমরা আরেক বিখ্যাত ফারাও এর রহস্য ভেদ করে আসি। প্রায় 66 বছর ধরে শাসন করে দ্বিতীয় রামসেস ছিলেন প্রাচীন মিশরের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘকালীন শাসক। তার সময়কালে মিশর ছিল একটি মহান সাম্রাজ্য, যা স্থিতিশীলতা, ঐশ্বর্য এবং সাংস্কৃতিক বিকাশের এক অনন্য যুগ উপভোগ করেছিল। শৈশব থেকে রামসেস ছিলেন একটি রাজকীয় পরিবারের জন্ম নেওয়া ছেলে, যার পরবর্তী জীবন ফারাও হয়ে ওঠার জন্য নির্ধারিত ছিল। তিনি ছোটবেলা থেকে যুদ্ধ কৌশল, প্রশাসন ও ধর্মীয় আদব কায়দায় দক্ষ হয়ে প্রশিক্ষণ লাভ করেন। রামসেসের শাসনাভিষেক ঘটে খ্রিস্টপূর্ব 1279 সালে, মাত্র 25 বছর বয়সে। তার শাসনামলে বিখ্যাত কয়েকটি ঘটনা ঘটে, যার মধ্যে কাদেশ যুদ্ধ ও শান্তি চুক্তি বিদ্যমান। রামসেস দ্বিতীয় সবচেয়ে বিখ্যাত যুদ্ধ হলো কাদেশ যুদ্ধ, যা মিত্রদেশ হিটিটদের সঙ্গে লড়াই। খ্রিস্টপূর্ব 1274 সালে সংঘটিত এই যুদ্ধে রামসেস নিজের সাহসিকতা ও নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। যদিও নির্দিষ্ট কোনো পক্ষের জয়লাভ হয়নি, তবে রামসেস যুদ্ধকে একটি মহাবিজয় হিসেবে উপস্থাপন করেন এবং মিশরের সামরিক শক্তি বিশ্বে ছড়িয়ে দেন। শান্তি চুক্তি। কাদেশ যুদ্ধের প্রায় 10 বছর পর খ্রিস্টপূর্ব 1258 সালে মিশর এবং হিটিটদের মধ্যে বিশ্বের প্রথম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল, যা রামসেসের কূটনৈতিক দক্ষতাকে প্রদর্শন করে। রামসেস দ্বিতীয় ছিলেন একজন প্রকৃত নির্মাতা ও সংস্কৃতিপ্রেমী। তার শাসনকালে প্রচুর মন্দির, মনুমেন্ট এবং স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। তার মধ্যে অন্যতম হলো আবু সিম্বেল মন্দির এবং ক্যারিয়ার পোর্টিকাস। রামসেসের অন্যতম বিখ্যাত নির্মাণ হলো আবু সিম্বেল মন্দির। এটি একটি বিশাল মন্দির, যা নিজেই নির্মাণ করেন নিজেকে এবং তার প্রিয় নারী নেফারতিতিকে উৎসর্গ করে। এই মন্দিরটির বিশাল ভাস্কর্যগুলো আজও মিশরের ইতিহাস এবং সংস্কৃতির অন্যতম মাইলফলক হিসেবে গণ্য হয়। তিনি আনুমানিক প্রায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু মিশরের ইতিহাসে এক যুগের অবসান চিহ্নিত করে। তার সমাধি স্থান হলো থেফসের নিকটবর্তী ওয়াদিরে রাজা নামক স্থানে। তার পরবর্তী ফারাওরা তার উত্তরাধিকার গ্রহণ করে, কিন্তু কেউই তার মতো দীর্ঘস্থায়ী ও শক্তিশালী শাসন করতে পারেনি। অর্থাৎ তার জীবন থেকে বোঝা যায় তিনি হলেন ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি, যার নাম চিরকাল বেঁচে থাকবে।
এখন আমরা আলোচনা করব মিশরের সবচেয়ে আলোচিত নারী ক্লিওপেট্রা। প্রাচীন মিশরের ইতিহাসে ক্লিওপেট্রা সেভেন অন্যতম আলোচিত ও রহস্যময় নাম। শুধু মিশরের শেষ ফারাও নয়, বরং ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী। তার জীবন কাহিনী মিশ্রিত ছিল রাজনীতি, কূটনৈতিক, খেলাধুলা, প্রেম, বিপ্লব আর আত্মত্যাগের গল্পে। ক্লিওপেট্রা সম্পর্কে অনেক সিনেমা, নাটক এবং সাহিত্য রচিত হয়েছে। তবে আজ আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তার জীবন ও অবদান বিশ্লেষণ করব। ক্লিওপেট্রা 7 জুলাই প্রায় 69 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন। তিনি পটলেমি রাজবংশের একজন সদস্য, যারা আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর মিশরে শাসন চালিয়েছিলেন। তার পুরো নাম ছিল ক্লিওপেট্রা সেভেন্থ ফিলোপেটর। ক্লিওপেট্রা অর্থাৎ পিতার গৌরব এবং ফিলোপেটর মানে পিতার প্রিয়। তিনি ছিলেন পটলেমি রাজাদের মধ্যে উচ্চ শিক্ষিত, বহু ভাষায় পারদর্শী নারী। গ্রিক ভাষার সঙ্গে সঙ্গে তিনি মিশরীয় ভাষাও জানতেন, যা অন্য পটলেমি রাজাদের মধ্যে খুবই বিরল। ক্লিওপেট্রার রাজত্ব শুরু হয় প্রায় 51 খ্রিস্টপূর্বাব্দে, যখন তার বয়স মাত্র 18 বছর। তখন তিনি তার ভাই ও স্বামী পটলেমি 13 এর সঙ্গে সম্রাজ্ঞী হিসাবে রাজত্ব করেন। কিন্তু শাসন ক্ষমতা নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। রাজ্য ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিত্ব ও রাজনৈতিক ষড়যন্ত্র ছিল তখনকার দিনের নিয়ম। ক্লিওপেট্রা সাফল্যের সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র ও কূটনৈতিক কৌশল কাজে লাগিয়ে নিজের অবস্থান সুদৃঢ় করলেন। শেষ পর্যন্ত পটলেমি 13 এর সঙ্গে লড়াই করে একক শাসক হিসাবে প্রতিষ্ঠিত হলেন। রোমান সাম্রাজ্যের একজন ক্ষমতাশীল নেতা জুলিয়াস আসেন ক্ষমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে। ক্লিওপেট্রা তাকে নিজের পক্ষে আনার চেষ্টা করেন। তার বিখ্যাত গল্পটি হলো, সিক্রেটলি তিনি জুলিয়াস সিজারের কাছে গিয়ে একটি গাদার গোছানো অন্তরে লুকিয়ে গিয়েছিলেন। এই সম্পর্কে কেবল রাজনীতির খেলাই নয়, এটি একটি গভীর প্রেম সম্পর্কেরও পরিণত হয়। সিজারের সাহায্যে ক্লিওপেট্রা তার ভাই ও শত্রুদের পরাজিত করে মিশরের এক ফারাও হিসাবে ক্ষমতায় আসেন। তাদের এই প্রেমের ফলস্বরূপ জন্ম নেয় পটলেমি 15, যার ডাকনাম ছিল সিজেরিয়ান। জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোমান সাম্রাজ্যের ক্ষমতা কেন্দ্রীয় রাজনীতিতে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সময় ক্লিওপেট্রা রোমান সাম্রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ নেতা মার্ক অ্যান্টনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রার সম্পর্ক ছিল রাজনৈতিক কৌশল ও ব্যক্তিগত প্রেমের মিশ্রণ। অ্যান্টনি তার সামরিক ও রাজনৈতিক সহায়তায় ক্লিওপেট্রার মিশরের রাজত্বকে শক্তিশালী করেন। তারা একসাথে মিশরে থেকে বহু বছর রাজত্ব চালান, কিন্তু রোমান সাম্রাজ্যের অন্য নেতা অগাস্টাস তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তোলেন। ক্লিওপেট্রা ছিলেন এক পারদর্শী কূটনৈতিক ও তীক্ষ্ণ রাজনীতিবিদ। তিনি শুধু নিজেদের রাজ্যকে রক্ষা করেননি, বরং রোমান সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক মজবুত করতে মিশরকে গুরুত্বপূর্ণ বিশ্বশক্তির রূপে গড়ে তোলেন। তার রাজত্বকালে মিশরে অর্থনৈতিক ও সাংস্কৃতিক চাঙ্গা হয়। তিনি নীল নদের পানি নিয়ন্ত্রণে দক্ষ নীতি গ্রহণ করেন, কৃষি ও বাণিজ্য উন্নতি ঘটান। কিন্তু ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনির সম্পর্কের বিরুদ্ধে অগাস্টাসের শক্তিশালী বিরোধিতা ছিল। 31 খ্রিস্টপূর্বাব্দে অ্যাক্টিয়াম সমুদ্রে বিশাল নৌযুদ্ধ শুরু হয়, যেখানে অগাস্টাসের বাহিনী জয়ী হন। অ্যান্টনি ও ক্লিওপেট্রা পরাজিত হন এবং তাদের রাজত্ব ধ্বংসের মুখে পড়ে। অ্যান্টনি আত্মহত্যা করেন এবং ক্লিওপেট্রা পরবর্তীতে আত্মহত্যার পথ বেছে নেন। 31 খ্রিস্টপূর্বাব্দে ক্লিওপেট্রা তার মৃত্যুর পর রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়। তার মৃত্যু ছিল প্রাচীন মিশরের একটি যুগের অবসান, কিন্তু ইতিহাসে তার নাম আজও আলোয় আলোকিত। একজন ক্ষমতাবান নারী, যিনি প্রেম আর রাজনীতির জটিল জগতে নিজেদের অবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। ফারাও ক্লিওপেট্রা শুধুমাত্র একজন রাজনীতিবিদ কিংবা শাসকই নন, তিনি ছিলেন ইতিহাসের একটি জীবন্ত দৃষ্টান্ত, যে নারীর ক্ষমতা, বুদ্ধি এবং সাহস আজও মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবনের গল্প আমাদের শিখিয়েছে কিভাবে কূটনীতি ও কৌশল, প্রেম ও রাজনীতি একসাথে মিশে ইতিহাস গঠন করতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নেক্সট পার্টে আবারও দেখা হবে আপনাদের সাথে।